মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, আমি নির্দোষ। আমার পেটের এই বাচ্চা আপনার। আমি সত্যি বলছি। আমি ওপরওয়ালার নামে শপথ করে বলছি, আমি মিথ্যে বলছি না। প্রহরী, তোমাদের আর কতবার বলতে হবে এই রানীকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। রানীকে বনবাসে নিক্ষেপ করো, দেখবে আর কখনো যেন এই রাজ্যে ফিরে আসতে না পারে। মহারাজ, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। মহারাজ, আপনি আপনার সন্তানকে অস্বীকার করতে পারেন না। এটা অন্যায়। অন্যায়? তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছ? যে মেয়েটা দিনের পর দিন আমাকে ঠকিয়েছে, কার না কার যেন বাচ্চা আমার বাচ্চা বলে চালিয়ে দিচ্ছে, সে আবার আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছে? আমি সত্যি বলছি মহারাজ, এই বাচ্চা আপনার। এই বাচ্চা অন্য কার হবে? আমি আপনাকে ঠকাইনি মহারাজ, আমি আপনাকে সত্যি কথা বলছি। আপনি কেন অস্বীকার করছেন? আপনাকে কে কি বলেছে? হ্যাঁ, আমি সব সত্যিই জানতে পেরে গেছি। সবকিছু জানবার পর তোমাকে আমি এ রাজ্যে আর রাখতে পারবো না। প্রহরীরা, তোমরা তাড়াতাড়ি রানীকে নিয়ে যাও। দয়া করুন, দয়া করুন মহারাজ। আমি আমি এই অবস্থায় এই সন্ধেবেলায় কোথায় যাব? আমার যে যাওয়ার আর কোনো পথ নেই। না থাকলে নদীতে ডুবে মরো, তবুও তোমার ওই পাপ মুখ আমাকে দেখিও না। আমারও পাপ হবে, আমি পাপ করতে চাই না। আপনি আপনি আমার সাথে এমনটা করতে পারেন না মহারাজ। আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন, আপনি তবুও আমাকে ভুল বুঝছেন। মহারাজ, আপনি আমার একটু কথা শুনুন মহারাজ। এই বাচ্চা আপনার। আমি বারবার করে বলছি, এই সন্তান আপনার। ধর্মেন্দ্র অরুণপুর রাজ্যের রাজা দেবেন্দ্রের একমাত্র ছোট ভাই। বড় ভাই হওয়াতে রাজ্যের রাজত্ব চলে যায় দেবেন্দ্রের হাতে। এই কারণে ধর্মেন্দ্র সবসময় দেবেন্দ্রের ক্ষতি করার চেষ্টা করেছে। নতুন পরিকল্পনা করে দেবেন্দ্রের অনাগত সন্তান সহ রানীকে মিথ্যে অভিযোগ দিয়ে রাজ্য থেকে বিতাড়িত করেছে এবং তার সঙ্গ দিয়েছে মন্ত্রী বিক্রম। ভালোই হলো বলো, এক ঢিলে দুটো পাখি মেরে ফেললাম, অথচ আমার ভাই টেরই পেল না। নিজের প্রিয়তমা স্ত্রীকে কিভাবে পুরো রাজ্যের সামনে অপমান করে বের করে দিল। কিভাবে টের পাবে বলুন তো রাজামশাই? আপনি যেই ষড়যন্ত্রের জাল পেতেছেন সেই জাল কেটে আপনার ভাই কখনোই বের হতে পারবে না। আরে আরে, আস্তে আস্তে, আমি এখনো মহারাজ হইনি তো। আরে মহারাজ হওয়ার পরে তুমি আমাকে যত খুশি তত মহারাজ বলে ডেকো, কেমন? আমার কাছে আপনি সব সময় মহারাজ ছিলেন, আছেন এবং থাকবেন। আমি ওই দেবেন্দ্রকে মহারাজ হিসেবে মানি না, আমি আপনাকেই মানি, তাই আপনাকেই মহারাজ বলে ডাকবো। এই কারণেই তো তুমি আমার এত প্রিয় বিক্রম। চিন্তা করো না, তোমার এই ভক্তির জন্য তুমি পরবর্তীতে মহান পুরস্কার পাবে। পুরস্কারের লোভ আমার কখনোই ছিল না মহারাজ। আপনি আর আমি দুই বন্ধুর মতো, তাই আমি চাই আমার বন্ধু এই রাজ্যের রাজত্ব করুক। তুমি যদি পাশে থাকো তাহলে সেটাই হবে বিক্রম। আর দেখো আমার ভাইটা কত বোকা, সে নিজেই ভালোবেসে বিয়ে করেছে, অথচ আমাদের এক কথায় সে তার স্ত্রীকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছে। এখন সারা রাজ্যের সামনে তার সন্তানকে সে অস্বীকার করছে। আরে একবার ভাবো তো, রানীর মান সম্মান এখন কোথায় গেছে? আমরা তো এটাই চেয়েছিলাম, আমাদের পরিকল্পনা অনুযায়ী সব কাজ হয়েছে। এখনো যেখানে যাওয়ার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না। রানীকে বের করে দেওয়ার পরে আমরা মহারাজের কাছে যাব, মহারাজের কানে আরও একবার বিষ ঢেলে আসবো। মহারাজ নিজে যাই বলুক না কেন, ও রানীকে হারিয়ে মহারাজ এমনিতেই শেষ হয়ে যাবে। এটা তুমি লিখে রাখো, আর তারপর এই রাজ্যের রাজত্ব করব আমি। রানীমা, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, এটা আমরা কিছুতেই মানতে পারছি না। আমরাও আপনার সাথে যাব। এই অবস্থায় আপনার যে একা যাওয়া ঠিক হবে না। কোনো চিন্তা করো না দাসী, আমার কপালে যা থাকবে সেটাই হবে। দেখতেই তো পাচ্ছ, মহারানী হওয়ার পরেও আমার ঠাঁই হচ্ছে এখন বনবাসে। তাই এই জীবন নিয়ে আমি আর কোনো চিন্তা করছি না। আপনি আপনার জীবন নিয়ে চিন্তা না করলেও আপনার সন্তানের জন্য তো চিন্তা করতেই হবে। এই অবস্থায় আপনাকে একা ছেড়ে দেওয়া কোনোভাবেই উচিত হবে না। আপনার কোনো বিপদ আপদ হয়ে গেলে তারপর কি হবে?
কি আর হবে দাসী, যে সন্তানের পিতৃ পরিচয় নেই, যে সন্তানকে তার পিতা নিজেই অস্বীকার করে, সেই সন্তান বাঁচিয়ে রেখে আর কি হবে? আমি এই সন্তানকে কোন পিতৃ পরিচয়ে বড় করব বলো তো? এভাবে বলবেন না রানীমা, আপনাকে তো বেঁচে থাকতেই হবে, সন্তানের জন্ম দিতে হবে। আজকে আপনার সাথে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের প্রতিশোধ নিতে হবে। আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। জেদ করো না দাসী, তোমরা যদি আমার সাথে আসো তাহলে তোমাদের গর্দান নেবেন মহারাজ। আমি সেটা চাই না, তোমরা থাকো এখানে, শুধুমাত্র আমার জন্য প্রার্থনা করো। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করবেন, তবে এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনার এই কাজটা কিন্তু একদম সঠিক হয়নি। আপনার আগে যাচাই বাছাই করা উচিত ছিল, তারপর রানীমার ব্যাপারে একটা ব্যবস্থা আপনি নিতে পারতেন। চুপ করুন আপনি, আমি আর কি যাচাই বাছাই করব? আমার মন্ত্রী এবং ছোট ভাই দুজন মিলে দেখেছে আমি রানী এক অন্য কি আর বলবো ওর সাথে সাক্ষাৎ করছে। এর চেয়ে বড় সত্যি আমার কি হতে পারে আমার কাছে? আমার ভাই কি আমার কাছে মিথ্যে কথা বলবে? আমরা যতদূর জানি রানীমা এমন কাজ কখনোই করতে পারে না। কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সেটা আপনার যাচাই বাছাই করা উচিত ছিল। আমি কোনো কিছু যাচাই বাছাই করতে চাই না। আমার রানী, যাকে আমি ভালোবেসে এই রাজ্যের রানী করে এনেছি, সে আমার সাথে এই বেইমানি করল। তার গর্ভে আমার সন্তানের পরিবর্তে অন্য কারোর সন্তান পালিত হচ্ছে, আর তাকে আমি পিতৃ পরিচয় বড় করব? এটা আমার জন্য কত বড় লজ্জাজনক একটা ব্যাপার, আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি মহারাজ, তবে এখন এই যে রানীকে বের করে দিলেন, রানীর যদি কোনো ক্ষতি হয়ে যায় অথবা তার সন্তানের যদি কোনো ক্ষতি হয়, তাহলে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন? অবশ্যই পারবো পুরোহিত মশাই। ওই সন্তান আমার নয়। ওই সন্তানের যদি এখন কোনো ক্ষতি হয়ে যায় তাতে আমার কোনো অপরাধ বোধ কাজ করবে না। কি জানি মহারাজ, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সবকিছু ওপরওয়ালাই ভালো জানেন। সবকিছু ওপরওয়ালা ঠিক করে দিক। হ্যাঁ, শোনো শোনো বিক্রম, আরে আমার যে এখন আর আনন্দ ধরছে না। আরে আমি যে কবে রাজা হব এবং কবে এই রাজ্যে রাজত্ব করব আমি সেটারই অপেক্ষা করতে পারছি না। মহারাজের মুখটা একবার দেখেছো, শুকিয়ে আমসত্ত্বের মতো হয়ে গেছে। একদম ঠিক কথা বলেছেন মহারাজ, আপনাকে এবং আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। ভাবি আমরা দুজন যা বলবো সেটাই সত্য, যার কারণে এত বড় অঘটনটা আমরা ঘটাতে পেরেছি। কি জানি রানী এখন কোন হালে আছে। যে হালেই থাকুক না কেন, রানীকে পাঠানো হয়েছে বনবাসে। আর বনবাস তো আর চিনো না, আর যেখানে যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু জানোয়ার বসবাস করে তার বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। কি বলছেন মহারাজ আপনি? আমার কোনো ধারণা থাকবে না? আমি একটা রাজ্যের মন্ত্রী, এই সেই সব বিষয় যখন খবর আমার কাছে মানে ঠিক থাকে। তাহলে তো বুঝতেই পারছো আজকে রাতের মধ্যেই রানীর অবস্থা কেমন হবে। না থাকবে রানী এবং না থাকবে ওই সন্তান, আর না থাকবে আমাদের এই রাজ্যের উত্তরাধিকারী। একটা কথা বলুন তো মহারাজ, আপনি তো এত চালাক চতুর, একটা রাজ্য সঠিকভাবে পরিচালনা করবার ক্ষমতা রাখেন, তবুও আপনার বাবা বড় মহারাজকে এই রাজ্যে রাজত্ব দিয়ে গেলেন না দিয়ে গেলেন কেন? এটাই তো আমার সমস্যা। এই রাজ্যের রাজত্ব পাওয়ার কথা ছিল আমার, অথচ পেল ওই বোকা শোকা লোকটা যে রাজ্যের রাজত্ব করতে জানি না। এখন একদম ভালো হয়েছে, রানী গেল, উত্তরাধিকারীও গেল। হ্যাঁ, এখন রাজ্য যাবে, রাজত্বও যাবে, শেষে কিনা নিজেও চলে যাবে। হ্যাঁ, চলো চলো, এই খুশিতে আজকের সারা রাত নাচ গানের ব্যবস্থা করা হোক। কয়েকদিন পরে রাজা চলে গেলে না হয় রাজ্যে বড় করে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অন্যদিকে সৈনিকরা রাতে রানী বিভাবতীকে বনবাসে নিয়ে যাওয়ার পথে দস্যুরা আক্রমণ করে। দস্যুরা রানী বিভাবতীকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। মহারাজ মহারাজ একটা অঘটন ঘটে গেছে।
আমার জীবনে আর কি অঘটন ঘটা বাকি আছে মন্ত্রী? বলো বলো, কি অঘটনের খবর আবার তুমি নিয়ে এসেছো? এই জীবনে ভালো খবর মনে হয় আর আমি পাবো না। মহারাজ, গতকাল রাতে সৈনিকেরা মহারানীকে বনবাসে নিয়ে যাওয়ার পথে দস্যুরা আক্রমণ করেছিল। দস্যুরা মহারানীকে নিয়ে অদৃশ্য হয়ে গেছে। সৈনিকেরা অজ্ঞান হয়ে পড়ে আছে। কি বলছো কি তুমি? মহারানীকে নিয়ে গেছে মানে? তাড়াতাড়ি খোঁজ লাগাও তো, দেখো মহারানী কোথায় আছে। দস্যুরা মহারানীকে নিয়ে কোথায় গেছে? খোঁজ লাগানো হয়েছে। এত খোঁজাখুঁজি করবার পরেও মহারানী অথবা দস্যুদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ দস্যুদের গোপন আস্তানার বিষয়ে খবর জানে না। তাহলে এখন কি হবে? কোথায় গেল আমার রানী? আমি কিছু জানি না। যেখান থেকে পারো রানীকে খুঁজে বের করো। রানী যদি বনবাসে থাকতো তাও আমি নিজের মনকে একটু সান্ত্বনা দিতে পারতাম যে রানী বনবাসে আছে, কিন্তু এখন সে কোথায় আছে, কার কাছে আছে, আমি কিছুই জানি না। বলছি মহারাজ, খোঁজ না লাগালেই হয় না। রানীকে তো এমনিতেই রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছে। এখন রানীর কি হলো না হলো, কোথায় গেল, সেগুলো নিয়ে আপনাকে চিন্তা না করলেই হয়। চুপ করো তুমি, আমার থেকে বেশি বুঝতে যেও না। আমি যেটা বলেছি সেটাই হবে। আগামী কালকের মধ্যে রানীর খোঁজ আমরা চাই। যেখান থেকে পারো রানীকে খুঁজে নিয়ে আসো, তারপর আবার বনবাসে পাঠানোর ব্যবস্থা করো। আর এই সমস্ত সৈনিকদের তাদের চাকরি থেকে বরখাস্ত করো। এইসব সৈনিক আমার প্রয়োজন নেই। ঠিক আছে মহারাজ, তাই হবে। অন্যদিকে মহারানী বিভাবতীকে না খুঁজে পাওয়ায় দেবেন্দ্র পাগল প্রায়। ধর্মেন্দ্র এবং বিক্রম বুঝতে পারে তাদের পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে। তাই তারা দুজনেই সিদ্ধান্ত নেয় আবার মহারাজ দেবেন্দ্রকে নতুন জালে ফাঁসাবে। মহারাজ, এটা আমি কি শুনলাম? মহারানীকে নাকি দস্যুরা তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, কিছু খোঁজ পাওয়া গেল? কিভাবে খোঁজ পাওয়া যাবে? মন্ত্রী বিক্রমকে আমি বলেছিলাম খোঁজ আনবার জন্য। এদিকে মন্ত্রী কোনো খোঁজ এনে দিতে পারল না। তাহলে আমি আর কার উপরে ভরসা করব বলো তো? আমি কি বলি মহারাজ, আপনার এটা নিয়ে এত মাথা না ঘামানোই ভালো। আপনি তো চেয়েছিলেন যেন মহারানী এবং তার সন্তানের কিছু একটা হয়ে যাক। এখন তাদের দস্যুতে ধরে নিয়ে গেছে নাকি জন্তু জানোয়ারে নিয়ে গেছে সেটা জেনে আপনার কোনো কাজ আছে কি? তুমি এসব কি বলছো? তুমি ভুলে যাচ্ছ বিভাবতী আমার বিয়ে করা স্ত্রী। কিন্তু মহারানী আপনাকে ঠকিয়েছে, এই তার গর্বে। আমি এসব বলতে পারবো না। এরপরেও আপনি তাকে নিয়ে চিন্তিত হচ্ছেন কেন? তাছাড়া বনবাসে পাঠালে অবশ্যই জন্তু জানোয়ারি তার কোনো ক্ষতি করে দিত। সেটা করবার আগেই দস্যুরা ক্ষতি করে দিয়েছে, ব্যাস আপনি নিশ্চিন্ত। এতক্ষণে দস্যুরা মহারানীকে হত্যা করে দিয়েছে, না হলে কোনো খোঁজ নিশ্চয়ই পাওয়া যেত, তাই না? তাহলে তোমরা বলছো যে আমি এটা নিয়ে চিন্তা করব না? একদমই না মহারাজ, আমরা এটাই বলবার চেষ্টা করছি। আপনি শুধু নিজে এই ঝামেলা মাথায় নিচ্ছেন। তার চেয়ে বরং আপনি আপনার রাজ্যে মন দেন। একদম ঠিক মহারাজ, আপনি এসব ফালতু বিষয় নিয়ে না ভেবে নিজের রাজত্বে মন দেন, তাহলেই আপনার জন্য ভালো হবে। রাজ্যের প্রজাগণ খুশি মানেই আমরা খুশি, আপনি খুশি, তাই না? ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি আর এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন সামনে কি হয় সেটাই দেখবার পালা। কি মহারাজ, আপনি এমন বিষণ্ণ মনে বসে আছেন কেন? এদিকে খবর পেলাম মহারানীকে নাকি দস্যুরা তুলে নিয়ে গেছে। এই কারণেই তো আমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে পুরোহিত মশাই। আমি যে কি করব বলুন তো? আমার ভাই এবং মন্ত্রী বলল এসব নিয়ে মাথা না ঘামাতে, রাজত্বে মন দিতে। আমি তো কিছুতেই রাজত্বে মন দিতে পারছি না। এটা স্বাভাবিক মহারাজ, আপনি মহারানীকে ভীষণ ভালোবাসতেন। মহারানীকে হারিয়ে আপনি একটু বিষণ্ণ হবেন বইকি, এটা স্বাভাবিক। তবে মহারানীকে যে দস্যুতে ধরে নিয়ে গেছে এটা উচিত হলো না। আমি আপনাকে বারবার বলেছিলাম, এই অবস্থায় মহারানী কোথায় যাবে? আপনি আমার কথা শুনলেন না। হয়তো আপনার কথা শোনা উচিত ছিল পুরোহিত মশাই, তবে তখন আমি রাগের বশে ভুল করেছি। এখন আমার মনটা একদম ভেঙে গেছে।
আবার এটাও সত্য যে মহারানী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, পরকীয়ায় আসক্ত হয়েছে। এটাও তো আমি কখনো মেনে নিতে পারতাম না। আপনি মেনে নিতে পারতেন না সেটা আলাদা কথা। মহারানীর শাস্তির আরও বেশ কয়েকটা পথ ছিল মহারাজ। তাকে রাজ্য থেকে বিতাড়িত করে বনবাসে পাঠানো এটা কখনোই উচিত হয়নি। একজন মানুষ হিসেবে একজন গর্ভবতী মহিলার দায়িত্ব নেওয়া একজন মানুষের কর্তব্য। সেখানে আপনি আপনার নিজের স্ত্রীকে এমন বিপদের মুখে ফেলে দিয়েছেন। এটা আপনি সত্য কথা বলছেন পুরোহিত মশাই। আমার আসলেই ভুল হয়েছে। একজন মানুষের তো এটা দায়িত্ব এবং কর্তব্য থাকে, তবে আমি সে মনুষ্যত্ব ভুলে গেছিলাম। কি আর করব, আমার কপালে যে কিছুই নেই। এখন আর কিছুই করবার নেই মহারাজ। এখন শুধুই আপনি অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকবেন। আপনার স্ত্রী এবং সন্তানকে হারিয়ে আমি হলপ করে বলতে পারি, মহারানীর গর্ভে যে আছে সে সন্তান আপনার নিজের। সেটা আজকে হোক অথবা কালকে হোক, প্রমাণ হবেই হবে। ভেঙে ফেলো, গুঁড়িয়ে ফেলো রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের এই রাজার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা রাজা ছাড়াই বসবাস করতে পারি। এই রাজ্যে রাজা এমন নিষ্ঠুর, সেই রাজ্যে আমাদের কিভাবে ভালো রাখতে পারে? সে কখনোই আমাদের জন্য কল্যাণকর নয়। সবাই ভেঙে ফেলো এই প্রাসাদ। এই রাজাকে রাজ্য থেকে বিতাড়িত করো। এই রাজার কারণে আমরা আমাদের মহারানীকে হারিয়ে ফেলেছি। আমাদের মহারানী নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে এত বড় অভিযোগ মাথায় নিতে হলো। সে এখন দস্যুর হাতে হয়তো নিহত হয়ে গেছেন। যে আমরা রাজাকে আর বাঁচিয়ে রাখতে চাই না। এই তোমরা সবাই থামো। আরে এভাবে বিদ্রোহ করবার কোনো মানেই হয় না। আপনি সরে যান মন্ত্রী মশাই। যদি আপনি না সরে যান, এই বিক্ষোভ আপনার উপরে গিয়ে আগে পড়বে। আপনারা সবাই থামুন। আমি যা করেছি এই রাজ্যের ভালোর জন্য করেছি। এ রাজ্যে কোনো বিশ্বাসঘাতকের ঠাঁই নেই। বিশ্বাসঘাতক? আরে আপনি কি যাচাই বাছাই করে দেখেছেন যে মহারানী বিশ্বাসঘাতক ছিল? আপনি তো আপনার ছোট ভাই এবং মন্ত্রীর কথায় বিশ্বাস করে এসব কিছু করেছেন। পরে দেখবেন আপনার কাছের লোকজন আপনাকে ঠকিয়েছে, তখন ভালো লাগবে তো? এই রাজার সাথে এত কথা কিসের? আমরা যে কাজ করতে এসেছি সে কাজ আগে করো সবাই। ঠিক বলেছ, সেটাই করো। আপনারা সবাই সামনে থেকে সরে যান। আমরা এই প্রাসাদ এখানে রাখতে চাই না। হ্যাঁ, আপনারা সবাই থামুন। হ্যাঁ, আমরা এর একটা সমাধান খুঁজে বের করছি। আপনারা উত্তেজিত হবেন না। আমরা যা করব আপনাদের ভালোর জন্য করব। আপনাদের মন মতো করবার চেষ্টা করব। এবার আপনারা দোহাই লাগে একটু থামুন। ঠিক আছে, আপনাদেরকে আমি 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান আপনাদেরকে করতে হবে। না হলে এই রাজ্য এবং রাজার পরিবার কেউ বাঁচবে না আমাদের হাত থেকে। এই সবাই চলো, সবাই চলো। কি হলো পুরোহিত মশাই? আমাকে এত রাতে ডেকে পাঠানোর কারণ কি? তোমার সাথে আমার কিছু কথা আছে দাসী। কথাটা ভীষণ গোপন, সেই কারণেই তোমাকে এত রাতে ডেকে পাঠাতে হলো। ঠিক আছে, বলুন। আশেপাশে কেউ নেই, আমি দেখে এসেছি। আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমাকে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মহারানীকে খুঁজতে বের হব। কোথাও না কোথাও মহারানী নিশ্চয়ই আছে। মহারানীকে তারপর সসম্মানে প্রাসাদে ফিরিয়ে আনব। তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়। মহারানীকে আমরা অনেক অনেক করে মনে করছি। মহারানীর মতো ভালো মানুষ আর একটাও যে হয় না। তাহলে তুমি বলো, তুমি কি আমার সঙ্গ দেবে? তাহলে তুমি আর আমি মিলে গোপনে মহারানীকে ফিরিয়ে আনবার প্রাণপণ প্রচেষ্টা করতে পারতাম। আমি রাজি আছি। তবে যদি মহারাজ টের পেয়ে যান এবং আমাদের শাস্তির ব্যবস্থা করেন, তাহলে কি হবে? সেসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি তো আছি। আমি সবটা সামলে নেব। মহারাজ অবশ্যই আমার কথা শুনবেন। যদি আপনি সবটা সামলাতে পারেন তাহলে আমিও রাজি আছি। মহারানীর জন্য আমি আমার নিজের জীবন পর্যন্ত দিতেও রাজি। আপনি কবে কখন যেতে চান আমাকে একটু জানাবেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী কালকেই মহারানীকে খুঁজে বের করবার প্রচেষ্টা চালাবো। এই রাজ্য এবং রাজ্যের বাইরে যত জায়গা আছে
সব জায়গায় খোঁজ লাগাবো। আমি মহারানীকে খুঁজে বের করতে যা যা প্রয়োজন সব কিছুই করবার চেষ্টা করব। যদি আপনি মহারানীকে খুঁজে বের করে দিতে পারেন তাহলে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। মহারানী ছাড়া এ প্রাসাদে যদি অন্য কেউ মহারানী হয়ে আসে তাহলে আমাদের দুঃখের সীমাও থাকবে না। মহারানীকে আমরা সবাই ভালোবাসি। আমিও সেটাই চাই। আমি চাই মহারানী তার সন্তানকে নিয়ে এই প্রাসাদে সসম্মানে ফিরে আসুক। আমার দৃঢ় বিশ্বাস মহারানী নির্দোষ। তাহলে কালকে থেকেই আমরা শুরু করব। কি হলো বলো তো মন্ত্রী? পরিকল্পনা সাজাচ্ছি একটা, হয়ে যাচ্ছে আর একটা। সেটা সাজাতে গেলে অন্যটা নষ্ট হয়ে যাচ্ছে। কি করব আমরা? কি আর করতে পারি? হ্যাঁ, প্রথমে একটা পরিকল্পনা সাজিয়েছি, মানে মহারানীর আর কি সেটা মানে ঝুঁকিপূর্ণ কাজ ছিল, তবুও মহারাজ এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছেন শুধু আপনার এবং আমার কথায়। সেই পরিকল্পনা না হয় সফল হয়েছিল, দস্যুরা মহারানীকে না হয় নিয়েও গেছে। এখন রাজ্যের প্রজারা বিক্ষোভ শুরু করেছে। মহারানীকে তাদের চাই, না হলে এই রাজপ্রাসাদ, এই রাজা তাদের চাই না। আবার তুমি বলছো দুদিনের মধ্যে নাকি সমস্ত সমাধান করে দেবে? কি করব বলুন? প্রজাদের তখন থামানোর কোনো উপায় আমার জানা ছিল না। তাছাড়া দুদিনের মধ্যে সমস্যার সমাধান না করতে পারলে মহারাজকে সিংহাসন ত্যাগ করতে হবে। তখন আপনি সিংহাসনে বসতে পারবেন, সবাইকে ভরসা দিতে পারবেন। এটা একটা ভালো কথা বলেছ তুমি। তার মানে সুযোগ এখন আমাদের হাতের নাগালই রয়েছে। আমরা যখন খুশি তখন এই রাজ্যের রাজত্ব হাতিয়ে নিতে পারি। মহারাজাকে এখন সরিয়ে ফেলা শুধুমাত্র বাঁ হাতের খেলা। তাহলে ছোট মহারাজ, আমি তো বলেছিলাম আমি পরিকল্পনা ছাড়া কোনো কাজ করি না, এবং আমি যত পরিকল্পনা করি সব পরিকল্পনা অবশ্যই সফল হয়। এবার দেখুন সামনে কি হয়। আমিও সেই দিনটার অপেক্ষাতে আছি মন্ত্রী। কবে সেদিন আসবে এবং মহারাজকে লাথি মেরে আমি এই প্রাসাদ থেকে অন্য রাজ্যে বিতাড়িত করে দেব। সেদিন হাতে পায়ে ধরেও ওই মহারাজ আমার কাছে থাকতে পারবে না। আমি এই রাজ্যেই ওকে রাখবো না। অনেক জ্বালিয়েছে আমাকে, আর না। অন্যদিকে রানী বিভাবতী দস্যুদের হাত থেকে পালিয়ে জঙ্গলে চলে যায়। অসুস্থ শরীর নিয়ে চলতে না পেরে সামনেই একটি ছোট্ট কুটিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। কেউ আছো বাড়িতে? কেউ আছো? আমাকে আমাকে একটু জল দেবে গো। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর চলতে পারছি না। তেষ্টায় তেষ্টায় আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। কে কে এখানে এত রাতে? এ কি, তুমি কে মা? তুমি এখানে এই অবস্থায়? এসো এসো, ভেতরে এসো। জল জল, আমি একটু জল খাবো। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, আমি তোমাকে জল দিচ্ছি। তুমি আগে ভিতরে উঠে এসো। ধন্যবাদ বুড়িমা, আপনি আমার অনেক বড় উপকার করলেন। তা তুমি এত রাতে এই জঙ্গলে কি করছো? এখানে তো তেমন মানুষজন আসে না। সবই আমার ভাগ্যের খেলা বুড়িমা। ভাগ্য আমাকে রাজপ্রাসাদ থেকে টেনে এই ছোট্ট কুটিরে নিয়ে এসেছে। আমি অরুণপুর রাজ্যের রাজা দেবেন্দ্রের স্ত্রী। কি বলছেন আপনি? মহারানী, আপনি এই অবস্থায় রাজপ্রাসাদ ছেড়ে এই জঙ্গলে কেন এসেছেন? কি হয়েছে আমাকে খুলে বলুন। আমার উপরে মিথ্যা অভিযোগ উঠেছে। সবাই বলছে আমি নাকি পরকীয়া করছি। তবে বিশ্বাস করুন, আমার গর্ভে থাকা সন্তানের দিব্যি দিয়ে বলছি আমি পরকীয়া করিনি। এই সন্তান রাজার। ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন। বুড়িমা, আমার শরীরটা ভালো লাগছে না। আমার কেমন যেন পেটে ব্যথা করছে। কিছু একটা করুন বুড়িমা, আমি যে আর টিকতে পারছি না। সে কি, আপনার কি তাহলে সন্তান জন্মদানের সময় হয়ে এসেছে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না রানীমা। এ কি পুরোহিত মশাই,
আপনি এত রাতে আমার কক্ষে কি করছেন? বিশেষ কোনো প্রয়োজনে এসেছেন নাকি? হ্যাঁ মহারাজ, বিশেষ প্রয়োজনই এসেছি। যে কথাগুলো আপনাকে বলা উচিত সে কথাগুলো আমি আপনাকে এখনই বলতে চাই। বেশি দেরি হয়ে গেলে হয়তো আরও কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। কি বলছেন আপনি এসব? কি কথা বলতে এসেছেন? মহারাজ, আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আপনার ভাই এবং মন্ত্রী মশাই দুজনে মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্রের কারণেই মহারানীকে এই রাজ্য ত্যাগ করতে হয়েছে। কি বলছেন আপনি পুরোহিত মশাই? আপনি কি বলছেন সেটা আপনার মাথায় আছে তো? আপনি কিন্তু আমার একমাত্র ছোট ভাই এবং এই রাজ্যের মন্ত্রীর ব্যাপারে অভিযোগ করছেন। আমি সত্য কথাই বলছি। আপনার রাজ্য থেকে মিথ্যে বলে আমার কোনো লাভ নেই। আপনি বিষয়টা খতিয়ে দেখতে পারেন। আগামী দুদিনের মধ্যে যদি আপনি সমস্যার সমাধান দিতে না পারেন তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে এবং তার জায়গায় আপনার ছোট ভাই ধর্মেন্দ্র সিংহাসনে বসবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার ছোট ভাই, আমার বিশ্বস্ত মন্ত্রী আমাকে ঠকিয়েছে। তাহলে মহারানীর ব্যাপারটাও কি মিথ্যে? একদমই তাই। আমি আপনাকে আগেই বলেছিলাম মহারানী এমন কোনো কাজ করতে পারে না। মহারানী আপনাকে সত্যিই ভালোবাসে। শুধুমাত্র আপনি যাদেরকে বিশ্বাস করেছেন তারা আপনার বিশ্বাস নিয়ে খেলেছে। আমি ওদেরকে ছাড়বো না, কিন্তু তার আগে আমার মহারানী এবং আমার মহারানীকে কোথায় খুঁজে পাবো আপনি চিন্তা করবেন না। মহারানীকে খুঁজে বের করবার প্রচেষ্টা আমরা চালাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই মহারানীকে খুঁজে বের করতে পারবো আমরা। ঠিক আছে পুরোহিত মশাই, তাহলে আপনি আপনার প্রচেষ্টা চালিয়ে যান। যদি আরও কোনো সৈন্যের প্রয়োজন হয় তাহলে তাও নিয়ে যান। তবু আমার কাছে আমার মহারানীকে ফিরিয়ে দিন। আমি মহারানীর কাছে ক্ষমা চাইব। আর আপনার ভাই এবং মন্ত্রী মশাইয়ের কি হবে? আগামীকালকে ওদের বিচারের ব্যবস্থা করা হবে। তবে সাবধান পুরোহিত মশাই, ওরা যেন বুঝতে না পারে আগামীকাল ওদের বিচার হবে, তাহলে আবার নতুন ষড়যন্ত্র শুরু করতে পারে। ছি 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 ছি, আবার ভাবতেও ঘৃণা লাগছে যে তুই আমার ছোট ভাই। এই তোকে আমি এতটা ভালোবাসা দিয়েছি, যখন যা চেয়েছিস তাই এনে দিয়েছি। বিশ্বাস করো দাদা, আমি এমন কিচ্ছু করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, আমি নিশ্চিত। ওই রানী সব কিছুর পেছনে রয়েছে। রানী আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। চুপ কর তুই। তোদেরকে আমি আর বিশ্বাস করব না। একবার বিশ্বাস করে আমি ভুল করেছি। যদি আবার বিশ্বাস করি তাহলে সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি আর করতে পারবো না। মহারাজ, ওদের কঠিন শাস্তি হোক। আমি চাই ওদের শাস্তি এমনভাবে হোক যেন অন্য কেউ বিশ্বাসঘাতকতা করবার আগে 10 বার ভাবে। আচ্ছা আচ্ছা মন্ত্রী বিক্রম, তুমি যে এই ষড়যন্ত্রে হাত মিলিয়েছ, এতে তোমার লাভ কি হতো? তুমি কি এ রাজ্যের মহারাজ হতে পারতে? তুমি একবার ভাবলে না যে ধর্মেন্দ্র আমার ছোট ভাই হওয়া সত্ত্বেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? সে তোমার সাথে খারাপ কিছু করতো না? আমাকে ক্ষমা করবেন মহারাজ। আমি 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 তখন এসব কথা ভাবিনি। আমি ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। তোমাদের কারণে আমি রানীকে অবিশ্বাস করেছি। রানীর গর্ভে থাকা আমার সন্তানকে আমি অস্বীকার করেছি। রানীকে পাঠিয়ে দিয়েছি বড়বাসে। আমি জানি না আমার রানী এখন কোথায় আছে। তারপরেও তোমরা বলছো তোমাদেরকে ক্ষমা করে দিতে। একবার লজ্জা করছে না? দাদা, ক্ষমা করে দাও না। কখনো এমন ধরনের কাজ করবো না। তোমাদেরকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। প্রহরী, এই দুজনকে নিয়ে যাও। আমার ভাই ধর্মেন্দ্রকে বনবাসে পাঠানো হোক, আর এই মন্ত্রীকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। সারা জীবন ওই অন্ধকার কারাগারেই মন্ত্রীকে কাটাতে হবে। অবশেষে সকলের সহায়তায় পুরোহিত এবং আরও কিছু সৈন্য সামন্ত গিয়ে জঙ্গলের সেই বৃদ্ধ মহিলার কুটির থেকে বিভাবতী এবং তাঁর সন্তানকে উদ্ধার করে প্রাসাদে নিয়ে আসে। সমস্ত রাজ্য আনন্দে হৈ হুল্লোড় করতে শুরু করে।
আসুন রানীমা আসুন, আপনার জন্য আমাদের এই প্রাসাদের দরজা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনি মাথা উঁচু করে সম্মানের সহিত এই প্রাসাদে ঢুকবেন। যেই প্রাসাদ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল মিথ্যে অভিযোগ দিয়ে এবং আমার সন্তানকে অস্বীকৃতি দেওয়া হয়েছে, সেই প্রাসাদে আমি ঢুকবো কি করে পুরোহিত মশাই? ক্ষমা করো রানী, আমাকে ক্ষমা করো গো, আমি যে পাপী। একজন বাবা হিসেবেও আমি একবারে কলঙ্ক, একজন রাজা হিসেবেও আমি কলঙ্ক, একজন স্বামী হিসেবেও আমি কলঙ্কিতই রয়ে গেলাম। আমাকে ক্ষমা করো তুমি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি ওদের ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিলাম। তাই বলে আপনি আমার সন্তানকে অস্বীকৃতি জানাবেন? এটা আমার জন্য কতটা লজ্জাজনক আপনি সেটা বুঝতে পারছেন? আমি তোমাকে অস্বীকার করলেও এই সমস্ত রাজ্যের মানুষ তোমাকে অস্বীকার করেনি, তোমাকে অবিশ্বাস করেনি। সবার মনে দৃঢ় বিশ্বাস ছিল তুমি কখনো কোনো পাপ করতে পারো না। এখন এসব কথা বাদ দিয়ে আমাদের বংশের রাজপুত্রকে এ রাজ্যে সুস্থভাবে আগমন করবার সুযোগ করে দিন মহারানী। একটা রাজ্যের রানী হয়েও আমার ভাগ্য আমাকে টেনে নিয়ে গিয়েছিল বনবাসে। আমি সেখানে সন্তান জন্ম দিয়েছি। এটাই হয়তো আমার ভাগ্যের খেলা ছিল। তবে আমি আমার সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করতে চাই না। তাই আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আমার সন্তান এখন থেকে এই রাজ্যেই বড় হবে, এই রাজ্যের রাজপুত্র হিসেবে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।